হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা হচ্ছে গেল কি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে গুচ্ছ, কৃষি গুচ্ছ এবং কি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি যে কোনো ভর্তি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষার্থী যারা আছো, ক্লাসটা সবার জন্য। আজকের ক্লাসের টাইপটা কিরকম হবে? আমাদের আজকের ক্লাসে প্রথম টাইপ হবে যে হচ্ছে আমরা বেসিক নিয়ে আলোচনা করব। দেন আমাদের হচ্ছে কি বিশ্ববিদ্যালয়ে আসছে এমন মোটামুটি 60টার মতো এমসিকিউ এই আজকের ক্লাসের যে টপিকটা সেখান থেকে আমি সলভ করব। যদিও ক্লাসটা অনেক লেন্দি হবে, কারণ আমি কি করব, প্রত্যেকটা কোশ্চেনই তোমাকে আমি হাতে ক্যালকুলেশন করে দেখাবো। তুমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও অথবা এইচএসসি পরীক্ষার্থী হও তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে দেখবা। এন্ড আজকের এই ক্লাসটা আমার লাইভে নেওয়ার কথা ছিল, যে কোর্সের ক্লাসটা লাইভে নেওয়ার কথা ছিল, যেহেতু আমি আমার বাসায় ওয়াইফাই এর সমস্যার কারণে আজকের ক্লাসটা আমি কি করতেছি, রেকর্ড নিতেছি। তো যারা এই পর্যন্ত ক্লাসগুলো করছো, যারা আগের দুইটা লেকচার করে নাই, তারা অবশ্যই কি করবা, আগের দুইটা লেকচার করে ফেলবে। আর আজকের লেকচারটা হচ্ছে আমাদের কি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে তৃতীয় চ্যাপ্টার, লেকচার নাম্বার হচ্ছে 3। এবং আজকে হচ্ছে আমাদের কি দারপত্র নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব, বুঝছো? তো সবাই কি করবা, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবা। আশা করি সবকিছু তোমার কি হবে, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো আমি আমার পরিচয়টা দিই। আমি সুজন, পড়াশোনা করতেছি হচ্ছে ত্রিপুরা ডিপার্টমেন্টে, হচ্ছে আমাদেরকে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে, আমি থার্ড ইয়ারে। ওকে, এইটুকু হচ্ছে আমার পরিচয়। তো এতটুকু হচ্ছে আমরা আজকের ক্লাসে আপাতত জানি। তো চলো আমরা পরবর্তী যে জিনিসটা আছে আজকের ক্লাসে আমরা এইখান থেকে শুরু করব। আমাদের মূল পড়া আমি কি বললাম যে প্রত্যেকটা পড়ার ক্ষেত্রে আমি কি জাস্ট বেসিক ধারণাটুকু দেব। আমরা হচ্ছে বেসিক পড়াবো, পরবর্তীতে আমরা এমসিকিউ সলভ করব। অবশ্যই প্রত্যেকটা সূত্র তুমি কি করবা, খাতা কলম নিয়ে বসবা এবং খাতা কলমে কি করো, নোট করো। তো চলো আমাদের প্রথম যে টপিকটা আসবে আজকের ক্লাসে সেটা হচ্ছে আমাদের ধারক। ধারক জিনিসটা কি সেটা আমাদের আগে একটু বোঝা লাগবে। ধারক মানে হচ্ছে ধারণ করা, কতটুকু সে ধারণ করতে পারে। ধরো তুমি যদি একটা বস্তুর কি করো, তাপ প্রয়োগ করো, তাহলে কি করে, তাপমাত্রা বাড়ে না? ধরো তোমার কাছে একটা বস্তু আছে, এই একটা বস্তু, এই একটা বস্তু, এই বস্তুর উপর তুমি কি করলা, এখান থেকে তুমি হিট দিলা। যখন এই বস্তুটার উপরে হিট দিবা তখন তোমার কি এই বস্তুটা কি করবে, তাপমাত্রা কিভাবে বৃদ্ধি পাবে না? তাপমাত্রা বৃদ্ধি পাইতেছে। তাহলে সেম ভাবে ধারকটাও সেম। ধারক হচ্ছে কোন একটা বস্তুর ভিতরে যদি তুমি চার্জ প্রদান করো, সেখানে যদি তোমার বিভব বৃদ্ধি পায়, তাহলে সেটাকে আমরা কি বলবো, ধারক বলবো। আসো আমরা ধারকের যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা একটু পড়ে ফেলি। দেখো সংজ্ঞায় কি বলছে, যে কোনো পরিবাহীর বিভব যদি প্রতি একক বাড়াতে, বিভব কি বলছে, বিভবটা তোমার প্রতি একক বাড়াতে যে পরিমাণ আদানের প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো, ওই পরিবাহীর ধারকত্ব বলবো, ওই পরিবাহীর ধারকত্ব বলবো। তো তোমাকে যদি এটা একটু বুঝাই, চলো একটা ধরো এটা একটা পরিবাহী, এটা হচ্ছে আমাদের একটা পরিবাহী। এই পরিবাহীর একটা কি আছে, বিভব আছে, ধরে নাও আমাদের বি আছে, এবং এই পরিবাহীতে কিছু চার্জ আছে, চার্জ ধরে নাও আমাদের চার্জ বা আদান ধরে নিলাম, ইলেকট্রন আছে। দেখো এইখানে যদি আমি আরো কিছু ইলেকট্রন বাড়াই, ধরো এখানে আমি আরেকটা ইলেকট্রন দিয়ে দিব, আরেকটা ইলেকট্রন দিলাম, তখন এই পরিবাহীর কি ইলেকট্রনটা বেড়ে যাবে, তখন সে কি করবে, বিভবটাও কি করবে, বৃদ্ধি পাবে। যখন আমাদের এই বিভবটা বৃদ্ধি পাবে তখন আমরা এই পরিবাহীর কি পাবো, আরেকটা ধারকত্ব পাবো না? এবং ধারকের সংজ্ঞা অনুসারে কি বলতে পারতেছি, দেখো কোন পরিবাহীর প্রতি একক বিভব বাড়াতে যে পরিমাণ আদানের প্রয়োজন হয় তাকে আমরা কি বলি, ধারকত্ব বলি, বুঝছো? তাহলে একটু চিন্তা করো তো, আমরা আমাদের কিউ ধারক আছে কি বি বিভবের জন্য আমাদের কি কত বলছে, প্রতি একক বিভব বাড়ানোর জন্য। তাহলে আমরা কিউ বিভব বি বিভবের জন্য বিভবের জন্য চার্জ প্রয়োজন, চার্জ কত, কিউ পরিমাণ। ধরো এই পরিবাহীতে, এই যে পরিবাহীটা যদি চিন্তা করি, এই পরিবাহীটাতে ধরো আমাদের কি আছে, চার্জ আছে। এই পরিবাহীটায় কি আমাদের বিভব বাড়াবো 1 বি ভোল্ট, এটাকে চার্জ কত, কিউ পরিমাণ চার্জ এই বিভবটা। তাহলে আমাদের কি বলছে, একক বিভব না? তাহলে একক বিভব বাড়াতে তাহলে আমাদের কতটুকু চার্জ প্রয়োজন হবে, কিউ বাই বি। তাহলে কিউ বাই বি, এই যে কিউ বাই বি কে আমরা কি বলবো, ধারক বলবো। এই ধারককে আমাদের প্রকাশ করা হয় সি দ্বারা। তাহলে আমরা এখানে লিখবো সি ইকুয়াল টু কিউ বাই কত, বি। এটা হচ্ছে একটা পরিবাহীর ধারক। তাহলে বুঝো, তাহলে আমরা পরিবাহীর ধারক কতটুকু পাইলাম,
এটা হচ্ছে পরিবাহী ধারকের সূত্র। এখন দেখো এখানে কিউ দ্বারা কি বোঝাচ্ছে, ওই পরিবাহীতে কতটুকু চার্জ আছে এবং ওই পরিবাহী কতটুকু বিভব তুমি কি করছো, বৃদ্ধি করছো, এটাকে আমরা বলবো ওই পরিবাহীর কি ধারক। এটুকু বুঝছো? এটুকু বুঝলে অবশ্যই কমেন্ট করবে। তুমি রেকর্ড করতেছো তো, তারপরে তুমি কমেন্ট করে জানাবে, বুঝছো? তাহলে আমাদের এখান থেকে ধারকের একক লাগবে না। তো চলো আমরা এই ধারকের একটা সূত্র লিখে ফেলি। আমরা ধারকটা যে পাইলাম, এখানে আমরা কি সি ইকুয়াল টু কত পাইছি বলো তো? আমরা সি ইকুয়াল টু ধারক সি ইকুয়াল টু কত, কিউ বাই বি। তাহলে ধারক আমরা সি ইকুয়াল টু কিউ বাই বি হলে আমাদের এই ধারকের ক্ষেত্রে কি আছে, এই যে ধারকটাকে পড়তেছ, এই ধারকের কি আছে, একটা একক আছে না এবং মাত্রা আছে। তাই আমাদের সরি ধারকের কি আছে, এককটা আছে। দেখো আমরা ধারকের এককটা বের করি। দেখো আমরা এককটা যদি আমাদের এটা একক বলে আসতে পারে, একক হচ্ছে কি আমাদের কুলম্ব পার কি ভোল্ট। তাহলে আমরা এখানে কি বলতে পারি, কুলম্ব পার কি বিভব। তাহলে এটা হচ্ছে আমাদের কি ধারকের এসআই একক। তাহলে একটু চিন্তা করো, তাহলে আমাদের এইখানে একটু চিন্তা করতে পারো, যদি তুমি একাডেমি পড়ো তাহলে কি আসতে পারে, ধরো আমাদের এক হচ্ছে কত কুলম্ব ভোল্ট বলতে, পার ভোল্ট বলতে কি বোঝায়, এরকম একটা জিনিস আসতে পারে। ধরো এখানে আমরা কি বলছি, একক বিভব বাড়াতে, একক বিভব বাড়াতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় একটা পরিবাহীতে, সেটাকে আমরা কি বলবো, ধারক বলবো, বুঝছো? তাহলে এইটুকু আমাদের। পরবর্তীতে আসো, দেখো আমরা ধারকে যেহেতু এইটা বললাম আমরা ধারকের একক, ধারকে যে এককটা সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের ফ্যারাড। ধারকের সবচেয়ে এককটা ধারক। ধারকের একক সেটা কি আমরা বলবো কি, ফ্যারাড। এটা হচ্ছে আমাদের কি ধারকের একক। এই ধারকের এককটা কি করছে, মাইক্রোফ্যারাডে আমরা কি করি, বেশি পরিমাণ ব্যবহার করা হয় 1 ফ্যারাড। 1 ফ্যারাড সমান আমরা এতটুকু বলতে পারি। তাহলে দেখো আমরা সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার করবো কি ধারকত্ব একক, সেটা হচ্ছে কি আমাদের মাইক্রোফ্যারাড, কিন্তু আমাদের একক হিসাবে ব্যবহার করা হয় কি ফ্যারাড। এখন আসলে আমরা 1 মাইক্রোফ্যারাড সমান আমাদের কত লিখতে পারবো, 1 মাইক্রোফ্যারাড সমান আমরা লিখতে পারবো 10⁻⁶ ফ্যারাড। তো অবশ্যই মনে রাখবা এই ধারকের এককটা কোন এককে ব্যবহার করবে, ফ্যারাড এককে, কিন্তু মাইক্রোফ্যারাড কাগজটা কি খুবই ছোট থাকে। আরেকটা জিনিস আমরা একটু লিখে ফেলি, সেটা হচ্ছে 1 পিকোফ্যারাড। 1 পিকোফ্যারাড সমান কত তোমরা জানো বলো তো? 1 পিকোফ্যারাড সমান আমরা লিখতে পারবো সেটা 10⁻⁻12 ফ্যারাড। এটা হচ্ছে আমাদের এই যে ধারকত্ব যে আছে এই ধারকগুলোর একক, বুঝছো? আশা করি এটা তোমার ক্লিয়ার হয়েছে। এইটুকু ক্লিয়ার হইলে আমরা পরবর্তী টপিকটা পড়ব। ওকে, চলো আমরা পরবর্তী অংশটুকু যাই। পরবর্তী টপিক হচ্ছে একটা গোলক। ধরো আমার কাছে একটা গোলক আছে, কি বলছে, একটা গোলক। এই গোলকের ধারকত্বটা কেমন হতে পারে, এই গোলকের ধারকত্বটা কেমন হতে পারে বলো তো? ধরে নাও আমরা এখানে একটা গোলক আছে, এটা একটা গোলক, এটা হচ্ছে একটা কি গোলক। এই গোলকে আমাদের কি আছে, কিউ পরিমাণ চার্জ স্থাপন করবে। এই গোলকে আমরা কি করব, কিউ পরিমাণ চার্জ দিব। কতটুকু, কিউ পরিমাণ চার্জ দিব। যখন এই গোলকটার কি থাকবে, একটা ব্যাসার্ধ থাকবে না, এই গোলকটার একটা ব্যাসার্ধ আছে কত, ধরে নাও আমাদের আর ব্যাসার্ধ একটা গোলক আছে, এটা হচ্ছে আমাদের একটা গোলক। দেখো এই যে গোলকের একটা ব্যাসার্ধ আছে, তাহলে এই গোলকের যে ধারকত্বটা ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই গোলকের মধ্যে যেহেতু চার্জ আছে এবং গোলকের একটা ব্যাসার্ধ আছে, ওই অবশ্যই কি এই গোলকের একটা কি আছে, বিভব আছে। তো আমরা আগে কি করবো, এই গোলকের ধারকটা বের করবো। ধারক সমান আমরা কি করছি, গোলকের ধারক। তাহলে দেখো তো গোলকের ধারকত্ব, তাহলে দেখো গোলকের যে ধারকত্বটা আমরা পাবো, সেই ক্ষেত্রে সূত্রটা কি করছো, সি ইকুয়াল টু কিউ বাই বি না, কিউ বাই বি। কি হচ্ছে কি, এই গোলকটাতে কতটুকু তুমি চার্জ দিছো, এই গোলকের একটা বিভব আছে। এখন দেখো আমরা জানি কি একটা গোলকের কেন্দ্র থেকে একদম পৃষ্ঠ পর্যন্ত, আমরা গোলকের যেটাই হোক, গোলকের কেন্দ্র থেকে ব্যাসার্ধ পরিমাণ ওইখানে থাক কি পৃষ্ঠে যে পরিমাণ চার্জ থাকবে সেটার উপর ডিপেন্ড করে গোলকের কি বিভব নির্ণয় করা। গোলকের বিভবটা কি আগের যে ক্লাসটা করছো, আগের ক্লাসে তুমি গোলকের বিভব সম্পর্কে জেনে আসছো।
তো এখন তোমার এখানে গোলকের বিভব বলতে কি বলছে, এইখান থেকে এই যে গোলকটা আর ব্যাসার্ধে যে গোলকটা আছে এর পৃষ্ঠে থেকে আর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্বে গোলকের বিভবটা লিখব। তাহলে আমরা কি গোলকের বিভব, গোলকের বিভব। দেখো গোলকের বিভবের ক্ষেত্রে আমরা কি আসবে বলো তো, বি ইকুয়াল আমরা কত করছি 1/4πε0। ধরো আমরা শূন্য মাধ্যমে ছিল, যদি একটা মাধ্যমে থাকতো ধরো কে মাধ্যমে থাকতো তাহলে কে হতো, ধরো আমরা শূন্য মাধ্যমে একটা কে মাধ্যম অঙ্ক করেছি ধরো কে, তাহলে আমরা কত লিখবো সেক্ষেত্রে সূত্র কি Q/r না Q/r, কারণ আমরা বিভবের সূত্র করছি। তাহলে এইটার মান আমরা এখানে বসাই দেব, কোথায় বসাবো এখানে বসাবো। তো চলো এই যে সমীকরণ যদি বিভবের মানটা বসাই তাহলে আমাদের কি আসতেছে চলো তো, তাহলে আচ্ছা আমরা এটা পরবর্তী পেজে বসি। আচ্ছা পরবর্তী পেজে বসি। তাহলে দেখো আমরা কি পাইছি c ইকুয়াল টু কত পাইছি বলো তো, গোলকের দ্বারক Q/কত b, আবার আমরা একটা b পাইছি, এদিকে কি গোলকের একটা বিভব পাইছি b কত 1/4πε0 কত Q/r। তাহলে বলো তো এই b এর জায়গায় তুমি Q/r বসাই দাও, তাহলে তুমি কি পাবা c ইকুয়াল টু কত Q/1/4πε0। এখানে আমরা কে দাও, এটা গোলকটা একটা মাধ্যমে কে মাধ্যম ধরে নাও, তখন কে আছে, তাহলে আমরা এখানে কত Q/কত r। তাহলে দেখো যদি আমি এটাকে উল্টাই দিই তাহলে তুমি কি পাবে c ইকুয়াল টু Q ইনটু কত 4πε0 কে ডিভাইডেড বাই কত q কাটা। তাহলে আমরা একটা গোলকের দ্বারকত্বটা কত পাবো c ইকুয়াল টু 4πε0 কে r। এটা হচ্ছে এই যে গোলকটা আছে এই গোলকের দ্বারকত্ব, বুঝছো? তাহলে আমরা গোলকের দ্বারকত্ব c ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো বলো তো, c ইকুয়াল টু কত লিখতে দেখা যায় যে এইটুকু লিখতে পারতেছি, বুঝছো বলো তো এটা তুমি বুঝছো কিনা। তাহলে একটা গোলকের তুমি কি দ্বারকত্ব কত পাইলা, গোলকের দ্বারকত্ব, তাহলে আমরা এখানে একটু লিখে নিই। তাহলে আমরা এটা গোলকটা চিন্তা করো, তাহলে এই যে এরকম যদি একটা গোলক থাকে আর ব্যাসার্ধের একটা গোলক কতটুকু, এই গোলকটার কেন্দ্র থেকে আর ব্যাসার্ধের একটা গোলক আছে, এই গোলকের কেন্দ্র থেকে কত এটা আর ব্যাসার্ধের গোলক কতটুকু আর ব্যাসার্ধ। দেখো এই যে আর ব্যাসার্ধের একটা গোলকের দ্বারকত্ব সূত্রটা কি হবে, তাহলে এই যে আর ব্যাসার্ধ আছে এটা একটা গোলক চিন্তা করছি, গোলকের ব্যাসার্ধ কি আসতেছে, ব্যাসার্ধটা আসতেছে c ইকুয়াল টু কত 4πε0। দেখো ε0 কে এবং কত r, এখানে কে দ্বারা কি বলছে ওই গোলকটা কোন মাধ্যমে আছে ওই মাধ্যমাঙ্ক, আর r দ্বারা কি বোঝাইতেছে, r দ্বারা বোঝাইতেছে ব্যাসার্ধ, ওই গোলকটার কত কি পরিমাণ ব্যাসার্ধ। এটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো গোলকের এইটা দ্বারকত্ব পাবো। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় তাহলে পৃথিবীর দ্বারকত্বটা কি হবে, পৃথিবী কিরকম গোলাকৃতির না, তাহলে তুমি এখানে লিখে নাও তাহলে পৃথিবীর দ্বারকত্ব, তাহলে আমাদের কি লিখবো পৃথিবীর তাহলে দেখো পৃথিবীর দ্বারকত্বের ক্ষেত্রে সেম জিনিসটা 4π কত ε0 k/r, পৃথিবীর ব্যাসার্ধ কত r না, এটা হচ্ছে পৃথিবীর দ্বারকত্ব সূত্র। ক্লিয়ার, সবাই ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কি পাইলাম, এই একটা গোলকের দ্বারকত্ব কি আসবে এই সূত্রটা সরাসরি আসবে। ওকে, তো এইটুকু গেছে আমাদের একটা গোলকের দ্বারকত্ব, এতটুকু গেল। এখন চলো আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে আসি, তাহলে তোমার কাছে ক্লিয়ার হবে। ওকে,
আচ্ছা দেখো, আমি এখন এক্সাম্পল খুঁজে পাচ্ছি না, পরে সমাধান করার সময় আমরা এক্সাম্পলটা পেয়ে যাব। এখন আসো আমাদের এইটুকু। এখন আমাদের তড়িৎ ধারক কাকে বলে এই টপিকটা নেই। তড়িৎ ধারক বলো, আমরা তড়িৎ ধারকের সংজ্ঞাটা কি? ধারক মানে কি? কতটুকু ধারণ করতে পারে? কি ধারণ করবে? চার্জ ধারণ করবে। দেখো, একটা যন্ত্র যদি আমি চার্জ ধারণ করতে পারি তাহলে আমরা কি করবো? সেটাকে ধারকটা পাবো। তো তুমি যদি ধারক পাইতে চাও তো অবশ্যই কি তোমার ওখানে কি করতে হবে? আদান সঞ্চয় করতে হবে। তো আমরা চলো তড়িৎ ধারকটা কি এই সংজ্ঞাটা একটু দেখি। দেখো কি বলছে, আমাদের বলছে কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহী কি করবা? আমরা কাছাকাছি স্থাপন করবো দুটি পরিবাহী অন্তরক পদার্থ রেখে কি করব? অন্তরক পদার্থ রেখে তড়িৎ আদান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যে যন্ত্রটা সেটাকে আমরা ধারক বলবো। হচ্ছে কি তড়িৎ ধারক বলবো। তড়িৎ ধারক আমরা দেখি না পাশের বাড়িতে ফ্যান যেটা আছে, ফ্যানের যে তোমার ক্যাপাসিটার লাগাও, ওটা এক ধরনের তড়িৎ ধারক। ওইখানে কি করে? দুইটা পাত থাকে, দুইটা পাত সমান্তরাল ভাবে কাছাকাছি রাখে, রেখে কি করে? এখানে চার্জ স্থাপন করে। সেম ভাবে ব্যাটারি এক ধরনের ধারক। এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটা তড়িৎ ধারক হিসেবে কাজ করে। তো দেখো, যেহেতু তড়িৎ ধারক, তা সে কি একটা যন্ত্র হবে, তার মানে কি বলছে? দুইটা কি পাত রাখতে হবে। তো ধরো নাও আমাদের এখানে একটা পাত আছে, দেখো এটা একটা পাত, এবং এখানে আরেকটা পাত আছে। এই যে দুইটা পাত এত কাছাকাছি রাখা হয়েছে, দেখো এই দুইটা পাত কি করলাম? আমরা কাছাকাছি রাখছি কিভাবে? সমান্তরাল ভাবে। এখানে একটা আবার অন্তরক পদার্থ রাখলাম, বলো তো এখানে আবার একটা অন্তরক পদার্থ রাখা আছে এই মাঝখানে। এই দুইটা পাত আছে, এই যে দুইটা পাতের মাঝখানে যখন একটা অন্তরক পদার্থ রেখে এখানে ধরো আমরা এখানে চার্জ স্থাপন করলাম, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এটা থেকে দিলে মাইনাস চার্জ। এই ধারকগুলো কি করলো? মাইনাস চার্জে চার্জ দিতে করলো। তখন এখানে আমরা কি করবো? একটা শক্তি সঞ্চারণ করবো। এর মধ্যে কি হবে? একটা শক্তি কি করবে? সঞ্চয় করে রাখবে। যখন শক্তি চলে যাবে তখন কি সে হ্রাস পাবে, তখন শক্তি চলে গেল, তখন এই কাজটা করবে। এটা হচ্ছে শক্তি সঞ্চয় করে এই তড়িৎ ধারকের সংজ্ঞাটা, এটুকু বুঝবে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। আসো, ধারকের ধারকত্ব। আমাদের এখন কি করব? ধারকের ধারকত্ব দেখব। বলতো এই যে ধারকের ধারকত্ব, আমরা ধারকত্ব মানে কি? এই জিনিসটা একটু আগে পড়ে আসলাম না? পড়ে আসছি যে দেখো, কোন ধারকের কি বলছে? কোন ধারকের প্রত্যেকটা পাতে যে পরিমাণ আদান জমা হয় ওই পাত দ্বয়ের মধ্যবর্তী একক বিভব পার্থক্য বজায় রাখতে, একক বিভব পার্থক্য বজায় রাখতে তাকে ওই ধারকের ধারকত্ব বলে। তো একটু চিন্তা করো, আমরা এটা একটু দেখি। ধরো আমার কাছে এরকম একটা রেখা আছে, এটা হচ্ছে আরেকটা পাত, এটা হচ্ছে আমার আরেকটা পাত। তাহলে দেখো, যখন আমরা এই যে দুইটা পাত আছে না, এটা একটা পাত, ধরুন আমরা এটা আরেকটা পাত, এখানে আরেকটা পাত আছে, এই দুইটা পাত আছে না, এই পাতটা এটা এই যে আরেকটা পাত। দেখো আমরা এই দুইটা পাত আছে, এই দুইটা পাত কি করলাম? আমি সমান্তরাল ভাবে স্থাপন করছি। যদি আমি এইটুকু নাও দিতাম তাহলে কোনো সমস্যা ছিল। এটা একটা, এটা কি করবো আমরা? ডিলিট
এটা আরেকটা, এটাও ডিলিট করে দাও, এটা আরেকটা ডিলিট করে দাও, এটাও ডিলিট করে। তো এই যে দুইটা পাত আছে, এই দুইটা পাত কি, এটা ধরে না আমাদের এই একটা পাত, এখানে একটা পাত আছে, সেই পাতটা হচ্ছে কি এই, এটা মানে পাত মনে করো না, পাত মানে কি একটা স্তর, বুঝছো? এই স্তরটা সে কি করছে, কিছু পরিমাণ আদান জমা রাখছে। দেখো এই কি করলো, সে প্লাস ধরো আমরা কি, সে প্লাস চার্জ আদান সঞ্চিত করে রাখছে, এই চার পাতটা কি করছে, প্লাস চার্জ সঞ্চিত করে রাখছে। দেখো যেহেতু এই দুইটা সমান্তরাল আছে, এটা ধরো মাইনাস চার্জ সঞ্চিত করে রাখছে। দেখো একটা ধারককে একটা প্লাস আর একটা মাইনাস, কি বলছে দেখো, যে ধারকটি প্রত্যেকটি পাতে যে পরিমাণ আদান জমা রাখে, আদানের মান তো সমান, প্লাস মাইনাস দ্বারা কি বুঝাইতেছে, দিক বুঝাইতেছে। তাহলে দেখো যেহেতু আমাদের এখানে একটা অন্তরক পদার্থ আছে, তো এখন একটা কথা হলো, এই যে দুইটা পাত যে আছে, এই দুইটা পাতের মধ্যে একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে। ধরো এদের দুই প্রান্তে কি হচ্ছে, একটা বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত। ধরে নাও আমরা এই স্তর থেকে এই স্তর, এই স্তর থেকে এই স্তর, এটা থেকে এইটুকু এবং এটা থেকে এইটুকু। দেখো এদের মধ্যে যে দুইটা প্রান্তে বিভব যে পার্থক্য সৃষ্টি হয়েছে, তাহলে ধরে নাও এদের বিভব পার্থক্যটা যেটা, সেটা কত, বি। তাহলে এই ধারকের ক্ষেত্রে আমরা একটা কি পাবো, দায়কত্ব পাবো না? এই ধারকের ক্ষেত্রে একটা দায়কত্ব পাবো। সেই দায়কত্বটা কি, সেই দায়কত্ব সি ইকুয়াল টু কতটুকু চার্জ, ধরো না প্রত্যেকটা পাতে আমাদের সমান সংখ্যক কি থাকবে, চার্জ সঞ্চয় থাকবে। এই পাতে কি চার্জের পরিমাণ কত, কিউ পরিমাণ। তাহলে দেখো এই যে পাতটা আছে, এই পাতে কি আমাদের কিউ পরিমাণ চার্জ কি করে রাখছে, সঞ্চয় করে রাখছে। তাহলে আমি সি ইকুয়াল টু কত লিখতে পারি, সি ইকুয়াল টু কিউ বাই কত, বি। সি ইকুয়াল টু কত, কিউ বাই বি। এটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি, বুঝছো? ধারকের ধারকত্ব। তো এইখানে এককটা কি, আগে যে ধারকের এককটা বললাম সেম একক। এখানে কয়টা সূত্র লিখলাম, এই সূত্রগুলো অবশ্যই মনে রাখবে। তুমি যদি অ্যাডমিশন এইচএসসি যেটাই হও তোমার কাজে লাগবে। আমি যা সূত্রগুলো তোমাকে মনে করে দিচ্ছি। আসো পরবর্তীতে আসো, পরবর্তীটা এই টপিকটা আশা করি ক্লিয়ার হয়েছে। এখান থেকে একক হিসাবে কি ব্যবহার করবা, একক ব্যবহার করবা যেটা, সেটা হচ্ছে একক। দেখো আমাদের এই এটার এককটা আমরা কি হতে পারে, এটা হচ্ছে কুলম পার কি ভোল্ট, কুলম পার ভোল্ট। আমরা যেটা ব্যবহার করব বেশি সময় সেটা হচ্ছে আমাদের কি ফ্যারাড। কি ব্যবহার করব, ফ্যারাড ব্যবহার। সবচেয়ে বেশি প্রশ্ন দেওয়া থাকবে কি মাইক্রোফ্যারাড। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা বলছি কি সমান্তরাল পাতদ্বয়ের দারকত্ব। দেখো দুইটা ধারক যখন সমান্তরালে থাকবে তখন পাতদ্বয়ের মধ্যে দারকত্ব রাখবে। এটা হচ্ছে একটা ধারক, এটা একটা পাত এবং এটা আরেকটা পাত। এই যে দুইটা পাত যে আছে, দেখো এই যে দুইটা পাতের মাঝখানে, এটা কি করে মুছে সুন্দর করে লিখি। ওকে, এটা একটা পাত এবং এখানে আরেকটা পাত আছে। দেখো এই যে দুইটা পাত আছে, এই দুইটা পাত কি আছে, সমান সংখ্যক ভাবে কি একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করতেছে। এরা নির্দিষ্ট প্রত্যেকটা কি করতেছে, একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করতেছে। এখান থেকে ধরে নাও এই যে ধারকটা আছে, এই ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা কত সেটাই দেখো। ওকে, এই যে এখান থেকে ধারকের দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব। আর চিত্রটাই ভালো হয়। দেখো আমরা এটা ধারকটা এটা দেখি। ওকে দেখো, তার মানে এখানে দায়কত্বটা পাবো। এরা কি আছে, প্রত্যেকটা পাতের মধ্যবর্তী একটা দূরত্ব আছে। এখান থেকে এই দুটো পাতের মধ্যবর্তী দূরত্ব, এই পাত থেকে এই পাতের দূরত্ব, এখান থেকে এই পাতের দূরত্ব। দেখো দুইটা পাতের মধ্যবর্তী একটা কি আছে, স্তর আছে। ধরো আমরা এটা একটা দেয়াল, এটা হচ্ছে একটা পাতের অংশ। আমাদের এই পাতটা, ধরো এই পাতটা হচ্ছে আমাদের কি ধনাত্মক, এই পাতের পৃষ্ঠ, এটা একটা পাতের পৃষ্ঠ এইটুকু, বুঝছো? এই পাত কতটুকু, এই অংশটুকু, এই অংশটুকু, এটা একটা পাত। তাহলে দেখো
প্রত্যেকটা পাতে কি থাকবে, একটা করে ক্ষেত্রফল থাকবে। দেখো এইখানে একটু চিন্তা করো, দুইটা স্তর হতে পারে, দুইটা ভাবে এই দুইটাকে একসাথে এইভাবে নিয়ে আসতে পারো। দেখো দুইটাকে এরিয়া মতো এই এরকম যদি থাকে, এটা একটা পাত, এটা আরেকটা পাত, দেখো দুইটা পাত কি থাকবে, সমান্তরাল থাকবে। এদের মধ্যবর্তী এদের পাত দুইটা কি আছে, ক্ষেত্রফল কি থাকবে, সমান থাকবে। পাতের ক্ষেত্রফল সমান। ওকে, দেখো যেহেতু এই দুইটা পাতের ক্ষেত্রফল সমান, এরা কি আছে, চার্জিত আছে। ধরে নাও আমরা এইটাতে কি আছে, প্লাস চার্জ, এটাতে কি আছে, প্লাস চার্জে চার্জিত। তাহলে আমি এগুলো একটু মুছে দিই, এগুলো এখন একটু মুছে দিই। বুঝছো, এইটুকু আমি একটু মুছে দিই। ধরো এই যে ধারকের পাতটা, এই পাতটা ধরো আমি কি পজিটিভ চার্জে চার্জিত, এটা হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত, এটা হচ্ছে কি নেগেটিভ চার্জে চার্জিত। এই দুইটা পাত কি আছে, একটা মধ্যবর্তী দূরত্ব আছে। তাহলে এইখান থেকে এইটুকু দূরত্ব কত, এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের কত, ডি। এই যে দুইটা ধারক আছে, এই দুইটা ধারক কি আছে, একটা মধ্যবর্তী দূরত্ব আছে। বুঝছো, যদি আমি এই দুইটা ধারকের দুইটা পাতে, ধরো আমরা দুই পাশে পাত যে আছে, দুই পাশে পাতে আমরা কি করলাম, একটা ব্যাটারি যুক্ত করে দিলাম। এই পাশে আমরা কি ব্যাটারির পজিটিভ প্রান্ত, এই প্রান্তে আমরা কি নেগেটিভ প্রান্ত যুক্ত করি। দেখো এই প্রান্তের পজিটিভ চার্জ কি করবে, এই প্রান্তটা এসে কি করবে, চার্জ ঘনত্ব বাড়াবে। এই পাশে নেগেটিভ চার্জ কি করবে, এখানে নেগেটিভ চার্জ বৃদ্ধি করবে। তখন এদের দুইটা প্রান্তের মধ্যবর্তী কি হবে, একটা বিভব সৃষ্টি হবে। এই যে বিভব সৃষ্টি হচ্ছে, এই যে দুইটা পাত আছে, এখান থেকে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্যে একটা বিভব সৃষ্টি হবে না। বিভব আমরা ধারকের সংজ্ঞা অনুসারে বুঝতে পারছি। দেখো পাত দুটোর মধ্যবর্তী দূরত্ব আছে, এবং এই যে পাত যে আছে, এই দুইটা পাতের একটা মধ্যবর্তী একটা বেদন যোগ্যতা থাকবে। ধরে নাও এই যে দুইটা পাতের মধ্যবর্তী একটা বেদন যোগ্যতা কত, সেটা হচ্ছে আমাদের এফসাইল। এই দুইটা পাতের মধ্যবর্তী একটা বেদন যোগ্যতা কত, এফসাইল। তাহলে আমি এখানে একটু জিনিসগুলো লিখতে পারি। চলো আমি এখানে একটু ডাটাগুলো লিখে দিই, কোনটা কি। দেখো প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল আছে, প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল এই হচ্ছে কি পাত দ্বয়ের ক্ষেত্রফল। এবং এখানে আমাদের ডি থাকবে, ডি হচ্ছে কি পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ডি হচ্ছে কি পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এবং আমাদের এদিক কিউ যে আছে, প্রত্যেকটা পাদের চার্জিত পাত দ্বয়ের মধ্যবর্তী চার্জ সংখ্যা, পাত দ্বয়ের চার্জের মান, চার্জের পরিমাণ, চার্জের পরিমাণ। পরে হচ্ছে ডি লিখছি। এখন বি, বি হচ্ছে কি এই যে দুইটা পাত যে আছে, এই যে দুইটা পাতের মধ্যবর্তী একটি বিয়োগ সৃষ্টি হবে না, পাত দ্বয়ের মধ্যবর্তী বিয়োগ পার্থক্য, পাত দ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্য। বুঝছো, তাহলে এখানে আমাদের প্রত্যেকটা পাতে কি পরিমাণ আদান ঘনত্ব আছে, আদান আছে এটা কি আমরা জানি, কিন্তু ক্ষেত্রফল কিন্তু প্রত্যেকটা পাতে আদান ঘনত্ব আছে না। এখানে সিগমা দ্বারা কি বোঝাবে, আদান ঘনত্ব, আদান ঘনত্ব। আমরা আদান ঘনত্ব সংজ্ঞা পড়ছিলাম না, একক ক্ষেত্রফলের উপর কতটুকু চার্জ থাকলে তাকে আদান ঘনত্ব বলা হয়, আগের লেকচারে। কারণ আদান ঘনত্ব সিগমা ইকুয়াল কি লিখতে পারবো, কিউ বাই এ, কিউ বাই কি লিখতে পারবো, এইটুকু আশা করি সবাই ক্লিয়ার আছে। এই চিত্রটা হচ্ছে ধারকের চিত্র, ধারককে আমরা এইভাবে লিখতে পারি, ধারকের চিত্রটা এরকম, এটা হচ্ছে ধারক। ওকে, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত হবে, আর একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এইটুকু আশা করি ক্লিয়ার আছে। এখন আসো, যেহেতু তুমি এখানে ধারকটা পাইলা, এখন আমরা একটা জিনিস পড়ছিলাম না, আদান ঘনত্ব এবং কি তড়িৎ প্রাবল্যের মধ্যে একটা সম্পর্ক। দেখো যখন এটা একটা পাত ছিল, এটা ধারকের একটা পাত, এখানে আরেকটা পাত ছিল, এরা কি ছিল পরস্পর কি একটা ডি দূরত্ব অবস্থান করছিল। এই যে যখন ডি দূরে অবস্থান করছে, তখন এদের মধ্যে একটা কি বিভব সৃষ্টি হয়েছে। দেখো তড়িৎ প্রাবল্য এবং বিভবের মধ্যে একটা সম্পর্ক করছিলাম, বলো তো তড়িৎ প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক কি করছিলাম, ই ইকুয়াল টু কত বি বাই ডি। এটা কি ছিল তড়িৎ প্রাবল্য এবং বিভবের মধ্যে, যেহেতু এখানে চার্জিত আছে, এখানে প্লাস চার্জ, এখানে প্লাস চার্জ, এখানে চার্জ,
এটা মাইনাস আছে, এটা মাইনাস, এটা মাইনাস আছে, প্রত্যেকটা বাকি যে চার্জে চার্জ আছে। দেখো তাহলে আমরা এখানে v ইকুয়াল টু কত লিখতে পারতাম, e t লিখতে পারতাম। এটা ধরে নাও আমরা একটা মান। এখন দেখো এই যে এখানে আদান তড়িৎ প্রাবল্য আছে, এখন তড়িৎ প্রাবল্য এবং আদান ঘনত্বের মধ্যে একটা সম্পর্ক বুঝতে পারলাম। এবং এখানে কি মাধ্যমের বেদন যোগ্যতা ছিল, এখানে আমি লিখতে ভুলে গেছি মাধ্যমের বেদন যোগ্যতা এপসাইলন, আছে কি মাধ্যমের বেদন যোগ্যতা, বেদন যোগ্যতা। দেখো এটা হচ্ছে মাধ্যমের বেদন যোগ্যতা। তো চলো আমাদের এই যে পাত যে পাইলাম, এই পাতদের কি মধ্যবর্তী দূরত্বটা আছে, তাহলে আমরা এইটুকু পাই গেলাম। তো এখন আমাদের এইখান থেকে আরেকটা কাজ করতে হবে। দেখো তাহলে আমরা আদান ঘনত্ব এবং এই পড়ছিলাম আমরা আদান ঘনত্ব এবং তড়িৎ প্রাবল্যের সম্পর্ক, যেহেতু মাধ্যমের বেদন যোগ্যতা আছে, আমরা আদান ঘনত্ব এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক কি পড়ছিলাম, সেটা পড়ছিলাম E ইকুয়াল টু সিগমা ডিভাইডেড বাই এপসাইলন। আর ওই মাধ্যমের বেদন যোগ্যতার সাথে কি এতটুকু। তো দেখো আমরা E ইকুয়াল টু এত পেয়েছি, আমি E এর মানটা এখানে বসাই দিতে পারি না, বলো তো? বলো আমরা কি পাইছিলাম, E ইকুয়াল টু এত পাইলাম, তাই তো? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আদান ঘনত্ব। তাহলে সিগমা ইকুয়াল টু আমরা কি পড়ছিলাম বলো তো? আদান ঘনত্ব সমান আমরা কি পড়ছিলাম, একটু আগে লিখে দিয়েছিলাম কিউ বাই এ। এখানে বসাবো, তাহলে আমরা কি বসাবো, E ইকুয়াল টু আমরা কত পাবো, E ইকুয়াল টু সিগমার জায়গায় কত কিউ বাই এ, নিচে কত এপসাইলন। তাহলে আমরা এটা E ইকুয়াল টু লিখতে পারবো, E ইকুয়াল টু লিখতে পারবো কত কিউ ডিভাইডেড বাই কত এপসাইলন এ, বুঝছো? এতটুকু পাই। তাহলে এখন আমাদের এই মানটা তুমি এখানে বসাও, তাহলে বিয়োগটা পাই যাবে। এটা ধরো আমরা আগে যে সমীকরণটা ছিল এখানে সমীকরণ গুণটা করে নিই। তাহলে এটা ধরো আমাদের 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ, ধরো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। তাহলে আমি এই মানটা 3 নাম্বার বসাবো, 3 নাম্বার মান এটা 1 নং হতে পাই, লেখো 1 নং হতে পাই। দেখো আমরা কি লিখব, 1 নং হতে পাই, এতটুকু যদি পাই তাহলে 1 নং হতে কি v ইকুয়াল টু কি লিখতে পারি, v ইকুয়াল টু এখানে এই মানটা e এর জায়গায় বসাই দাও, তাহলে কত পাবা q কত d ডিভাইডেড বাই এপসাইলন এতটুকু পাই। এখন ধরো এই যে পাত যে ছিল, এই পাতের মাঝখানে প্রত্যেকটা পাতে আমার কি ছিল, চার্জ ছিল। তাহলে এই দুইটা চার্জ থাকা এবং এই দুইটার মধ্যে বিভব সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা পাতে চার্জ ছিল এবং বিভব ছিল। তাহলে আমরা এই দুইটা কি ধারক সৃষ্টি হবে না, ধারকত্ব সৃষ্টি হবে না? সেই ধারকত্বের সংজ্ঞা অনুসারে আমি কি লিখতে পারতাম, ধারকের সংজ্ঞা অনুসারে বলো তো, ধারকত্ব। তাহলে c ইকুয়াল টু কি পড়ছো, q বাই b না? তাহলে c ইকুয়াল টু যদি q বাই b হয় তাহলে আমি c ইকুয়াল টু কি লিখব, q এর জায়গায় দেখো b এর জায়গায় এতটুকু লেখো, তাহলে q তো q ই থাকবে, b এর জায়গায় কত থাকবে qd ডিভাইডেড বাই কত এপসাইলন d। এপসাইলন কত d, এপসাইলন হচ্ছে যে কোনো এর মাধ্যমে বেদন যোগ্যতা। তাহলে আমরা এটা উল্টাই দেব, এখানে উল্টাই দিলে আমরা কি পাবো, c ইকুয়াল টু কত q ইনটু এপসাইলন d, ও সরি এটা d হবে না, এটা আমি ভুল লিখছি, এটা আমাদের a ছিল, এটা কি হবে, এটার মান কত, এখানে আমাদের নিচে কত হবে q এবং d, q কাটা, তাহলে আমরা c ইকুয়াল টু কত পেতেছো, এপসাইলন a ডিভাইডেড বাই d। এটা হচ্ছে কোনো মাধ্যমে বেদন যোগ্যতা, যে দুইটা পাত দেওয়া থাকে ওই পাতের কি ধারকত্ব। ওকে, এটা পাইলাম আমরা কোনো দুইটা ধারক যদি সমান্তরালভাবে ধারকত্ব থাকে এবং ওই মাধ্যমে যদি বেদন যোগ্যতা কি থাকে এপসাইলন থাকে, ওই পাতের মধ্যবর্তী ক্ষেত্রফল যদি a থাকে, এর মধ্যবর্তী d থাকে, তাহলে ধারকত্ব সূত্র হবে কত, c ইকুয়াল টু কত এপসাইলন a ডিভাইডেড বাই কত d। এটা আমরা ধারকত্ব সূত্র পাবো। তাহলে দেখো তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা একটা আলাদা পেজ নিই। যখন দুইটা ধারক কি থাকবে,
দুইটা পাত সমান্তরাল। ধরো আমরা ধারকটা এখন কি একটা মাধ্যমাঙ্ক দিয়ে দিয়েছি, সে বলছে কে মাধ্যমাঙ্ক ছিল, লেখো কে মাধ্যমাঙ্ক থাকলে তখন সেক্ষেত্রে তুমি ধারকত্ব এবং কি শূন্য মাধ্যমের সাথে সম্পর্কিত বলতো। আমরা এপসাইলন সমান কি পড়ছো, কে এপসাইলন নট, কে এপসাইলন নট। তাহলে আমরা ধারকত্ব সংজ্ঞা সূত্রটা কি পাইছি বলো, সি ইকুয়াল টু বলো তো এপসাইলন কত এ ডিভাইডেড বাই কত টি। এপসাইলন এ ডিভাইডেড বাই এপসাইলন সমান কি লিখতে পারো, এপসাইলন সমান লিখতে পারো কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই কত ডি। যদি তুমি ওই ধারকত্বটা শূন্য মাধ্যমে রাখো, ওই ধারকের পাতগুলো যদি তুমি শূন্য মাধ্যমে রাখো এবং ওই মাধ্যমে যদি একটা বেদন, ধরো আমরা একটা মাধ্যমাঙ্কে রাখলাম কে বা 1 2 3 4 5 মাধ্যমাঙ্কে রাখলাম, তখন সেই ক্ষেত্রে কোনটা হবে কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই কত ডি। এখানে প্রত্যেকটার মান তুমি জানো, এ হচ্ছে কি ধারকের ওই ধারকের পাতদ্বয়ের ক্ষেত্রফল, আর ডি হচ্ছে কি বলো তো, ডি হচ্ছে কি ওই ধারক দুইটার দূরত্ব, আর এপসাইলন নট হচ্ছে কি শূন্য মাধ্যমের বেদনযোগ্যতা, আর এ হচ্ছে কি ওই মাধ্যমাঙ্কে বা এই মাধ্যমিক ধ্রুবক। এটুকু বুঝছো? চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা বলছে দেখো আমাদের এই প্রশ্নটা কি বলছে, এটা বলছে যে স্থির তড়িতে যেহেতু আমরা কি ডাইইলেকট্রিক ধ্রুবক বা সমান্তরাল এর মধ্যে স্থাপন করি, ধারকত্ব কেমন হবে। যদি আমি এই দুইটাকে ধারকত্ব সমান্তরাল ভাবে ধারকত্ব, ধরো আমার এটা একটা পাত ছিল আরেকটা পাত ছিল, এই যে দুইটা পাতের মধ্যবর্তী আমরা কি ডাইইলেকট্রিক ধ্রুবক যুক্ত করলাম এবং টি পুরুত্বে, এখানে কতটুকু পুরুত্বে, টি পুরুত্বে, এইটুকু পুরুত্বে। তাহলে দেখো যেহেতু আমরা টি পুরুত্বের একটা ধারক যুক্ত করলাম, এই দুইটা ধারকের কি মধ্যবর্তী একটা দূরত্ব থাকবে, দুইটা পাতের এই দুই একটা পাত এই আরেকটা পাত, এই পাতের ক্ষেত্রফল আছে। তো যখন আমরা এই ধারকটাকে একটু পজিটিভ বা নেগেটিভ চার্জে চার্জ ছিল এরকম ছিল। দেখো এখানে কে মাধ্যমাঙ্ক বিশিষ্ট টি পুরুত্বের একটা কি ছিল ধারক বা এই পৃষ্ঠ দিয়েছি, তখন সেই ক্ষেত্রে ধারকটা কি হবে, সেক্ষেত্রে ধারকের সূত্রটা হবে সি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই, সি ইকুয়াল টু কত ডি ডিভাইডেড বাই সরি এপসাইলন নট এ ডিভাইডেড বাই এপসাইলন নট এ ডিভাইডেড বাই কত ডি মাইনাসের কত টি ইনটু 1 মাইনাসের কত 1 বাই 1 বাই। দেখো এই টিটা কি এই যে ধারকটা আছে এখান থেকে এই ধারকের কত ভিতরে আমরা যে অন্তরক পদার্থটা রাখছি, সেই অন্তরক পদার্থ কি পুরুত্ব মানে কতটুকু মোটা সেটা আমরা বসাইছি। এইটুকু হচ্ছে আমাদের এই যে ধারকের মোটামুটি জিনিস। আমরা ধারকের কয়টা সূত্র পাইলাম, সেই সূত্রগুলো আমি আবার একটু লিখে রাখছি। দেখো আমরা কি কি পাইলাম, একটা সূত্র পাইছি সি ইকুয়াল টু কত কিউ বাই ভি, একটা সূত্র পাইছি, মানে আরেকটা সূত্র পাইছিলাম না, সেটা কি গোলকের ধারক, গোলকের ধারক। দেখো গোলকের ধারকত্ব কি পাইছো, সি ইকুয়াল টু কত 4 পাই এপসাইলন নট কে, এটা পাইছি। আর আরেকটা ধারকত্ব আমরা কি পাইলাম, শূন্য মাধ্যমে সমান্তরাল পাত দ্বয়ের ধারকত্ব, সমান্তরাল পাত দ্বয়ের ধারকত্ব। বুঝছো? এই যে ধারকত্বটা আমরা কি পাইছো বলো তো, এটা পাইছো সি ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এটা যদি একটা মাধ্যমাঙ্কে চলে আসতো তাহলে একটা হইতো। আরেকটা সূত্র পাইছো সেটা পুরুত্ব, এটা দরকার নাই, আপাতত এই তিনটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, এই তিনটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। বুঝছো? দেখো আমরা ধারক যে আছে এই ধারকগুলোর সিম্বলটা কিরকম, দেখো ধারকের চিত্র, ধারকের প্রতীক বলছে বুঝছো? দেখো ধারকের প্রতীকটা কিরকম হবে, একটা হলো এইরকম হবে, তার সমান্তরাল ভাবে কি থাকবে টান দেওয়া থাকবে, ধারকটা তুমি কি করবা এইভাবে প্রকাশ করবে, এটা একটা কি ধারক। এখন ধারকের তুমি এক পাশে কি হবে পজিটিভ ধারকত্ব, জাস্ট আরেকটা হচ্ছে কি নেগেটিভ, চার্জে কি থাকবে চার্জেও থাকবে। এটা হলো আমাদের ধারকের
মোটামুটি যে জিনিসগুলো আমার জানা প্রয়োজন সেটুকু। বলো তুমি এই পর্যন্ত যতটুকু ক্লাস করলাম এইটুকু তুমি বুঝছো কিনা একটু একটু জানিও। আমি তোমাদেরকে আস্তে আস্তে পড়াচ্ছি যাতে তোমার এই জিনিসগুলো খুব মাথায় যায় এবং খুব সুন্দর করে বুঝতে পারো। দেখো এখন মেবি 2:19 বাজে, তোমাদের ক্লাস নিচ্ছি, তোমাদের ক্লাস তৈরি করতেছি। আজকে হচ্ছে 17 তারিখ অ্যান্ড এটা হচ্ছে তোমাদের ক্লাস। যারা হচ্ছে অ্যাডমিশন দিবা কি ধরো 24 এবং 23 ব্যাচ যারা আছো, তোমাদের হাতে জিএসটি সহকারে তোমার হাতে আছে 2 মাস সময়, 1.5 মাস সময় মতো আছে। আর যদি তুমি একই চিন্তা করো আজ হচ্ছে মেবি 20 দিন সময় আছে, তুমি 20 দিন সময় যদি ভালো করে পড়ো এগ্রিতে সহজে চান্স পাবে। তো একটু বেসিক ক্লিয়ার করে একটু ভাইয়ের সাথে আগাও, আশা করি পাবো। তো চলো আমরা পরবর্তী টপিকটাতে দেখো ধারকের সমবায়। এখন ধরো তোমার বাসা বাড়িতে অনেক সময় ধারক একটা ধারক আছে, ধরো তোমার একই মানে 5টা, ধরো আমরা কি আছে এখানে 5 ফ্যারাডের মানে 5টা ধারক আছে তোমার কাছে, এখানে 5টা ধারক আছে। এখন তোমার কাছে দরকার হচ্ছে 25 মাইক্রোফ্যারাড, ধরো 25 ফ্যারাডের একটা ধারকত্ব দরকার। এখন তোমার কাছে আছে 5টা ফ্যারাড আর এখানে তোমার কি দরকার হচ্ছে কত 25 ফ্যারাড। এইটুকু হচ্ছে তোমার কাছে আছে কত 5 ফ্যারাডের 5টা আছে। এখন তোমার কাছে দরকার 25 ফ্যারাড, কিন্তু 5 ফ্যারাড তুমি ইউজ করতে পারতেছো না একটা, তাহলে অবশ্যই তোমার কি এটা এর 5 এই যে 5টা দিয়ে আমার কি করতে হবে 25 ফ্যারাড কি করতে হবে ধারক বানাতে হবে। এইটা বানানোর পদ্ধতিটাকে আমরা বলা হয় ধারকের সমবায়, বা আমরা চলতরিতে এই জিনিসগুলো পড়ে আসছি। তো এখন আসো বুঝছো ধারকের ক্ষেত্রে কোনটা বহন করে চার্জ না, ধারকের কি বহন করে চার্জ বহন করে। তাহলে এখানে আসো কি লিখবো বিশেষ এক কাজে একাধিক ধারক, কি বলছে একাধিক ধারক একসাথে ব্যবহার করার প্রয়োজন হয়। এই একাধিক ধারককে একত্রিত ব্যবহার করার ধারকের সংযোগ বা সমবায় বলে বা সন্নিবেশ বলে। তার ধারককে কেন বললাম যে ধরো একটা ধারক আমাদের দরকার ছিল, প্রয়োজন ছিল কত 25, আমার কাছে 5টা ধারক ছিল। এই 5টা ধারককে যদি তুমি সমান্তরালভাবে যুক্ত করো বা তুমি শ্রেণীভাবে যুক্ত করতে পারতাম, এইভাবে যুক্ত করে এই যে ধারকটাকে তুমি 25 ধারকত্ব বানাইতে পারতাম। যদি এটা সমান্তরাল শ্রেণী সমবায় হবে না সমান্তরাল হবে। এটাই গেল আমাদের ধারকত্ব। ধারকত্বের আমাদের পরবর্তী বলতে ধারকত্ব আমাদের আবার 2 প্রকার। ধারকত্ব হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে শ্রেণী সমবায় সংযোগ, একটা হচ্ছে সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে চার্জ প্রবাহিত হবে আর সমান্তরাল সমবায়ের থেকে বিভব সমান থাকবে, চার্জ থেকে হবে। ওকে, তারপর সাধারণত তুল্য ধারকত্ব কাকে বলে দেখো কি বলছে, বা তুল্য ধারক বা তুল্য ধারকত্ব সংযোগ সরলরেখার পরিবর্তে, সংযোগের পরিবর্তে যে একটি মাত্র ধারক ব্যবহার করা হয়, একটা মাত্র। ধরো আমার কাছে একাধিক ধারক আছে, তুমি এখানে কি করবে একটা ধারক ব্যবহার করো, সেই ধারকটার সংযোগের বিভব পার্থক্য। দেখো কি বলছে এই সংযোগের ফলে বিভব পার্থক্য বা আধানের মধ্যে কোনো যদি পার্থক্য না ঘটে, পার্থক্য বা পরিবর্তন না হয়, তো ওই সংযোগটিকে বলা হবে তুল্য ধারক। তুমি আগে যে ধারকটা ছিল এখনো সেম থাকবে, এখানে তোমার ওই আরেকটা ধারক যুক্ত করে সেখানে ধারকত্ব কোনো পরিবর্তন বা আধানের পরিবর্তন না হয়, সেই ধারকটাকে আমরা কি বলবো তুল্য ধারকত্ব বলবো। চলো পরবর্তী স্টেপ, পরবর্তীটা হচ্ছে শ্রেণী সমবায়, ধারকটার শ্রেণী সংযোগ। দেখো ধারকের শ্রেণী সংযোগ মানে কি, প্রত্যেকটা ধারক শ্রেণীভাবে যাবে। দেখো কি বলছে, দেখো ধারকের যে সংযোগ প্রথম ধারকের থেকে এবং দ্বিতীয় পাতের সাথে, এবং দ্বিতীয় ধারকের কি প্রথম পাতের সাথে, এবং দ্বিতীয় ধারকের দ্বিতীয় পাতের সাথে দ্বিতীয় ধারকের কি প্রথম পাত, এভাবে যে কি করা হয় সংযোগ করা বা যে সমবায় তৈরি করে তাকে বলা হয় কি শ্রেণী সমবায় বলা হয়। তাহলে একটু চিন্তা করো, এটা আমার একটা ধারক, এটা একটা পাত, কি বলছে এটা ধরে নাও আমার C1 ধারক। এই C1 ধারকের পাত দ্বিতীয় পাত কোনটা, এটা এটার সাথে আমরা কি ধরে নাও আমরা কি C2 পাত। এর ধারকটার কত প্রথম পাতের সাথে দ্বিতীয় পাত। তারপর সেম ভাবে আরেকটা যদি ধারক চিন্তা করি সেটা কত C3। দেখো তাহলে আমরা দ্বিতীয় ধারকের সাথে আমরা কি প্রথম ধারকের কি প্রথম পাত যুক্ত করছি না, এই যে সমবায়টা দাঁড়াইতেছে এই সমবায়টাকে আমরা কি বলবো শ্রেণী ধারকত্ব বলবো, ধারকের শ্রেণী সমবায় বলবো। এটাকে আমরা বলবো কি ধারকের শ্রেণী।
দেখো ধারকের যখন শ্রেণী সমবায় হবে তাহলে এগুলো সবগুলো মিলে একটা তুল্য ধারক পাবেন। দেখো এখান থেকে আমরা একটা যে ধারকটা পাবো এখানে তুল্য ধারক পাবো। তুল্য ধারক মানে কি একটা ধারক না, তাহলে এখানে একটা ধারক মানে এইটুকু আমরা একটা ধারক বানিয়ে ফেলবো। এই ধারকটা ধরে নিলাম আমাদের সিএস, এটা হচ্ছে আমাদের কি তুল্য ধারক পাইছি। তাহলে দেখো যেহেতু আমরা এটা তুল্য ধারক পাইলাম তাহলে এখানে আমরা কি ধারকটার ক্ষেত্রে প্রত্যেকটা ধারক ক্ষেত্রে চার্জ যাবে না বলো তো? ধরো আমি কাছে এখানে একটু চিন্তা করি, আমার কাছে এরকম একটা ধারক ছিল, এটা একটা ধারক, এখানে আরেকটা ধারক, এখানে আমরা আরেকটা ধারক, এখানে আমরা আরেকটা ধারক। দেখো প্রত্যেকটা ধারকের ক্ষেত্রে আমরা এটা একটা পজিটিভ এবং একটা নেগেটিভ চার্জের সাথে চার্জিত করে দেব। এটা হচ্ছে আমাদের C1 ধারক, এটা হচ্ছে C2 ধারক, এটা C3 আর এটা হচ্ছে C4। দেখো এটা আমরা পজিটিভ প্রান্ত, তাহলে ধারকটার চার্জ যাচ্ছে এদিকে। ধারকের ক্ষেত্রে আমরা বর্তমান দিকে যাই চার্জ কিউ পরিমাণ চার্জ যাইতেছে, তাহলে এই যে প্রত্যেকটা পাতে আসা এখানে কি পজিটিভ চার্জ, এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এর ভিতরে আমরা কি একটা চার্জ যাবে না, সেই চার্জটা কি এই ব্যাটারিতে যে চার্জ আছে সেই চার্জটা পজিটিভ। এটার ক্ষেত্রে হচ্ছে এটা পজিটিভ নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ চার্জ যাচ্ছে এদিকে আমাদের কি কিউ পরিমাণ চার্জ। এই চার্জ যাওয়ার ফলে এই যে প্রত্যেকটা পাত কতটুকু বিভব কাজ করতেছে, এই ভোল্টেজ সোর্সে যে পরিমাণ বিভব থাকবে সেই বিভবটুকু, এই ভোল্টেজ সোর্সে যেই পরিমাণ বিভব থাকবে সেই বিভবটুকুই কাজ করতেছে। তাহলে যখন এই যে ধারকগুলো যুক্ত হবে এদের মধ্যে একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে না বলতো? এদের মধ্যে একটা কি হবে, বিভব পার্থক্য সৃষ্টি হবে। একটা চিন্তা করো, এইখানে এসে কি হবে একটা বাধা পাইতেছে, তো এদের দুই প্রান্তে একটা কি হবে বিভব সৃষ্টি হবে, সেই বিভবটা কত V1। এটার জন্য দুই প্রান্তে কত হবে বিভব সৃষ্টি হবে কত V2, এর জন্য বিভব পার্থক্য কত পাবা V3, আর এইটার জন্য কত V4। দেখো আমরা কি জানি চার্জ যাইতেছে বিভব, তাহলে আমি কি করছি প্রত্যেকটা ধারকের ক্ষেত্রে আমি কি করব C = Q/V করছি, তাই না? C = কত Q/V। তো এই ধারকটা কার উপর ডিপেন্ড করছে, বিভবের উপর। বিভবের মান বাড়লে ধারক বাড়বে, বিভবের মান কমলে ধারক কমবে। ওকে, এখন আসো আমরা এই সবগুলো মিললে আমরা কি পাবো, একটা তুল্য ধারক পাবো না? এই সবগুলো মিললে সেই ধারকটা কত সিএস। এদের দুই প্রান্তে কি থাকবে একটা ভোল্টেজ থাকবে না, এই তুল্য যে ধারকগুলো থাকে এদের দুই প্রান্তে কি থাকবে একটা বিভব থাকবে। তাহলে বিভবটা কত এই বি এর সমান, এখানে সব সিমি সহ চার্জ তো সমান থাকবে, তাহলে আমরা কি সিএস ইকুয়াল টু কত আমরা কিউ/কত বি। সিএস ইকুয়াল কত লিখতে পারবো আমরা কিউ/বি, এন্ড বি কোনটুকু এই সবগুলা বিভবের যোগফল। তাহলে এখানে চিন্তা করো, তাহলে এখানে কি লিখতে পারি সিএস ইকুয়াল টু কিউ ডিভাইড বাই কত B1 প্লাস B2 প্লাস কত B3, এটা পাইতেছি। বা আমরা এখানে কয়টা ধারক আছে চারটা না, তাহলে কত হবে B4, এইটা আমরা পাইলাম। বি কারণ কি সবগুলা বিভবের যোগফল কত এই যে বর্তনী বি। তো এতটুকু যদি তোমার হয় একটু চিন্তা করো তো, তাহলে এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি না কিউ ডিভাইডেড বাই, এটা আমি মুছে দিলাম দরকার। দেখো কিউ ডিভাইডেড বাই এটা কি পাইতেছ তুমি তুল্য ধারকত্ব পাইতেছ, এখানে তুমি কি পাইতেছ তুল্য ধারকত্ব। তাহলে সিএস ইকুয়াল টু কিউ রইল, উপরে তো কিউ থাকবে, নিচে কত B1 সমান কত আমরা কি পড়ছো বলো তো, আমরা এটা বললাম না সি ইকুয়াল টু কত কিউ/বি, এটা পড়ে আসছি সি ইকুয়াল টু কত পড়ছি কিউ/বি পড়ছি, তাই তো? তাহলে আমরা এইটুকু যদি পাই তাহলে আমরা একটা জিনিস বললো তো এটা বলতে পারতেছি না যে যেহেতু সবগুলোর বিভবকে সমান আমরা কি পড়ছি বি ইকুয়াল টু B1 প্লাস কত B2 প্লাস B3 প্লাস B4, যেহেতু আমরা চারটা আমরা কি করছিলাম কিউ ইকুয়াল টু কত সি ইকুয়াল টু কিউ/বি, তো বি ইকুয়াল টু কত কিউ/বি না, কি পড়ছো সি ইকুয়াল টু কিউ/কত পড়ছো বি পড়ছো, তাহলে বি ইকুয়াল টু কত হবে কিউ/সি। তাহলে এখানে আমরা লিখতে পারি না, এটার জন্য আমরা ধারক বি মানে কি তুল্য ধারক, তাহলে কত হবে কিউ ডিভাইডেড বাই কত সিএস ইকুয়াল কত কিউ1 ডিভাইডেড না সরি কিউ তো একই থাকবে, কিউ কত একই থাকবে না, তাহলে কত আসবে C1 প্লাস এটার ক্ষেত্রে সেম, তাহলে কত হবে C2, এটার ক্ষেত্রে কত C3, এটার ক্ষেত্রে চার্জ কত C4। তাহলে দেখো আমরা CS সমান আমরা কি লিখতে পারি 1/CS ইকুয়াল কত 1/C1 প্লাস কত 1/C2 প্লাস কত 1/C3
C3 প্লাস 1 বাই কত C4। এটা হচ্ছে আমাদের এই শ্রেণী সমবায় যখন এই চারটা ধারক যুক্ত করছো তখন ধারকত্ব পাইছো। শ্রেণী সমবায় যুক্ত করলে তুমি তখন কি পাইছো? এই ধারকত্বটা পাইছো। তাহলে এইটুকু তুমি একটা ধারকের যখন শ্রেণী সমবায় যুক্ত থাকে তখন তুমি কি এর তুল্য ধারকত্বটা এর বের করতে। তাহলে আমরা এখানে একটু লিখি। তাহলে ধরো আমরা এখানে কি আছে? একটা ধারক, এটা আরেকটা ধারক, এটা আরেকটা ধারক। ধরো আমরা ডট ডট অনেকগুলো ধারক আছে, এখানে একটা পজিটিভ প্রান্ত, এই বাইটারি নেগেটিভ প্রান্ত। তাহলে আমরা এটা ধরো আমরা C1 C2 C3, তাহলে আমরা তুল্য ধারকত্ব পাবো না? তুল্য ধারকত্ব। তাহলে বলো তুল্য ধারকত্বের ক্ষেত্রে তুমি কি লিখতে পারো? 1 বাই CS ইকুয়াল কত লিখবা? 1 বাই C1 প্লাস কত 1 বাই C2। তারপরটা কি আসবে? এরপরটা হচ্ছে 1 বাই C3। এখানে তিনটা ধারক, সেজন্য তুল্য ধারকত্ব পাই। এখন ধরো এইখানে আমরা দুই প্রান্তে ভোল্টেজ কত B, প্রত্যেকটা পাতের ক্ষেত্রে আমরা যদি বিভব বের করতে পারি। ধরো আমাদের এই যে এই C1 এর ক্ষেত্রে আমরা বিভবটা কত B1, এখানে আমরা কত B1, এইখানে চার্জের জন্য আমরা কত পাবো? এখানে পাবো আমরা B2, এটার জন্য আমরা কত পাবো? B3। এখন তোমাকে বললো প্রত্যেকটা ধারকের পাতের দুই প্রান্তে বিভব কত, এটা বের করো। তো প্রথম কাজ, তাহলে বলো তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার চার্জ সংখ্যা সমান না? প্রত্যেকটা ক্ষেত্রে চার্জের মান কি সমান না? তো যেহেতু চার্জের মান সমান, তাহলে তুমি এখান থেকে বিভবটা বের করতে পারবে না। তো বলো চার্জ সমান বিভব কি আলাদা হবে? আমি পড়ছো কত? C ইকুয়াল টু কত? Q বাই কত B। C ইকুয়াল টু Q বাই B। C মানে কত? CS না? তাহলে আমরা CS ইকুয়াল কত? Q বাই কত লিখবা? B। Q মানে কত? এই সম্পূর্ণটুকু চার্জ চাইতে যত, এটার ভিতরে যে পরিমাণ চার্জ চাই। তাহলে দেখো B মানে কি? সবগুলোর বিভবের যোগফল, এখানে ভোল্টেজের B। তাহলে এতটুকু তুমি পাইতেছো। তাহলে এখন দেখো তো, তাহলে আমরা এই B এর পরিবর্তে CS পাইতো। CS সমান কত? ধরো আমার তিনটা ধারক আছে, এই তিনটা ধারকের যোগফল পাবা। আচ্ছা বলো তো, তাহলে এতটুকু যদি তুমি পাও তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? তো এইখান থেকে আমরা এই একটা নাম্বারটার জন্য কত পাবো? B1 বাই কত? B1 বাই কত? Q1 ডিভাইডেড বাই কত হচ্ছে কত? Q1 সরি, তাহলে আমরা কত? C1 লিখতে পারি। Q1 কত? C1। এখন দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কি চার্জ সমান না? তাহলে এইটা এটার সাথে বসে চার্জ সমান, তাহলে আমরা এখান থেকে বসাবো। তাহলে আমরা CS ইকুয়াল টু কত? CS ইকুয়াল টু আমরা কত? Q ডিভাইডেড বাই কত? B। তাহলে দুইটার ক্ষেত্রে আমরা Q সমান, তাহলে Q সমান হলে কি আমরা এটা একটা যে কোনো একটা Q পরিবর্তন করতে পারি। কোনটা বল? আমরা এটা তো Q হবে, Q1 না। তাহলে আমরা কি এইখান থেকে আমরা এইটুকু Qটা আমরা কি করতে পারি? এটার পরিবর্তে আমরা লিখতে পারি তাহলে CS ইকুয়াল টু কত? CS ইকুয়াল টু কত? আমরা কি লিখতে পারবো? V1 Q। তাহলে CS ইকুয়াল টু সরি, এটা আমরা Q এর পরিবর্তে হবে C Q ইকুয়াল টু, দেখো Q ইকুয়াল টু কত? V1 Q। তার মানে প্রথমটা হচ্ছে কত? ভোল্ট এবং কি বিভব। তো প্রথমটার ভোল্ট এবং বিভবটা পাই না, তো প্রথম অংশটুকু গেল। এখন তুমি এখানে বসো, অতএব CS ইকুয়াল টু কত? V1 যদি আমি চার্জ বের করি তাহলে এখানে আমার কত? Q1B হবে। কি আমরা C ইকুয়াল টু কত করছি? Q বাই B করছি না? তাহলে Q ইকুয়াল টু কত পাবো? C V1। বুঝছো? তাহলে আমরা এখানে কত পাবো? Q এর পরিবর্তে আমরা বসাবো CS এর পরিবর্তে কত? আমরা কত? B1। তাহলে এটার পরিবর্তে C1 B1। তাহলে এখানে আমরা কি বসাবো? C1 B1 ডিভাইডেড বাই কত? B। তাহলে আমরা এইটুকু পাইতেছি। এখানে আমরা তুল্য ধারকত্ব কত? আমরা বের করব কার মান? B1 এর মানটা বের করব। তাহলে আমরা B1 ইকুয়াল, বলো তো B1 ইকুয়াল আমরা কি লিখতে পারবো? B1 ইকুয়াল টু কত? B বাই C1 CS। এটা হচ্ছে আমাদের প্রথমটার ক্ষেত্রে তুল্য ধারকত্ব। তাহলে আমরা B ডিভাইড বাই কত? C1 CS কাটাকাটি করবা, দেখবা এইটুকু চলে গেল।
এখন আমাদের এইরকম করে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে পাবো না। এখানে কত সিএস, এখানে কত হবে C1, এটা হচ্ছে বি। তাহলে এখানে কি লিখতে পারতেছো বলো তো? যে আমাদের B2 সমান আমরা কি লিখতে পারবো? B2 সমান আমরা এইভাবে লিখি যে CS ডিভাইডেড বাই C2 ইনটু কত বি। তাহলে সেম ভাবে B3 ক্ষেত্রে CS ডিভাইড বাই কত C2 C3 ইনটু কত বি। এরকম করে তুমি কি করবা? এই বেসিক জিনিসগুলো আলোচনা করবে। আমরা নেক্সট ক্লাসে কি করব? এইটার যে এমসিকিউ গুলো আসছে আমরা সেগুলো আলোচনা করব। তো অবশ্যই তুমি কি করবে? নেক্সট ক্লাসটা করবে। এন্ড আজকে এই পর্যন্ত যে টপিকগুলো পড়ালাম এইটুকু তোমার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবা, এবং তুমি কি করবা? তোমাদের বন্ধুদের কাছে এই ক্লাসটা শেয়ার করে দিবা, এন্ড লাইক এন্ড কমেন্ট অবশ্যই দ্রুত করবে। আর যারা এখনো কোর্সে এনরোল করেনি দ্রুত এনরোল করে ফেলো। আশা করি তোমার জন্য একটা ভালো কিছু অপেক্ষা করতে। সবাই ভালো থাকো, সবার জন্য শুভ রইল। আসসালামু আলাইকুম।